বিধিমালাটা দেখার চেষ্টা করব। জ্যেষ্ঠতা চাকরির শর্তাবলীর একটা অন্যতম অংশ হচ্ছে জ্যেষ্ঠতা। মানে জ্যেষ্ঠতাটা এমন একটা বিষয় যে গুরুতর কোনো কারণ ছাড়া জ্যেষ্ঠতা লঙ্ঘন নর্মালি হয় না। গুরুতর কারণ বলতে যদি ফিনান্সিয়াল এলিগেশন, করাপশন কেউ করে থেকে যে প্রুফ হয়ে যায়, বা যদি তার মানসিক বৈকল্য দেখা যায়, বা চারিত্রিক স্খলন দেখা যায়, সেক্ষেত্রে এটা হতে পারে, চাকরিও চলে যেতে পারে। জ্যেষ্ঠতা বিধিমালাটা খুব যখন প্রমোশন হয় খুব মাইনিউটলি এটা দেখে, জ্যেষ্ঠতাটা দেখে, গ্রেডেশন লিস্টটা দেখে যে কে কোথায় আছে এটা। আর এটা জ্যেষ্ঠতা যদি লঙ্ঘন হয় তাহলে চাকরি বিধিমালা ক্ষতিগ্রস্ত হয়। কেন ক্ষতিগ্রস্ত হয়? অ্যাজ এ পার্সন আমি ক্ষতিগ্রস্ত হলে আমার কি আর সেই ওয়ার্কিং এনভায়রনমেন্ট থাকবে বা সেই ওয়ার্কিং মেন্টালিটি আমার থাকবে? আমি তো কিছুটা হলেও ডিমোরালাইজড হব যখন দেখবো যে আমার সিনিয়র একজন আমার জুনিয়র একজন সিনিয়র হয়ে গেছে, ওয়ার্কিং স্পিরিট নষ্ট হয়ে যাবে স্যার। ওয়ার্কিং স্পিরিটটা নষ্ট হয়ে যাবে। এটাই, এমন না যে চাকরি প্রমোশন পেলে আপনার বেতন বেড়ে যাবে, তা কিন্তু না। দেখা গেল যে আপনার প্রমোশন যখন ডিউ তার 3-4 বছর আপনার পরে প্রমোশন পাচ্ছেন, এমন হতে পারে যে আপনি যে স্কেলে যাবেন স্কেলের যে প্রারম্ভিক বেতন স্কেল যাচ্ছে অলরেডি আপনি বেশি ড্র করছেন, শুধু স্কেল ফিক্সেশন করতেছে, দেখা যাবে যে 100, 2000 বা 1000 বা 500 টাকা বেতন বাড়ছে, এর বাইরে বাড়ার সুযোগ কিন্তু নাই। কারণ আমরা ধরেই নিচ্ছি যে আমাদের প্রমোশন ডিউ টাইমে হবে না, মোটামুটি আমরা ধরেই নিই। যেমন প্রথম আমার ক্ষেত্রেই যদি বলি, আমার এডি থেকে ডিডি হতে লাগার কথা 5 বছর, লেগেছে 8 বছর। একইভাবে ডিডি থেকে জিডি হতে লেগেছে লাগার কথা 5 বছর, লেগেছে 8 বছর, 16 বছর কিন্তু শেষ। আচ্ছা, তারপরে জিডি থেকে ডাইরেক্টর হওয়ার আমাদের ডিউরেশন 2 বছর, অলরেডি আমার 4 বছর হয়ে গেছে। তা আমরা যেহেতু আমাদের ইনস্টিটিউট প্রমোশনের সিস্টেম নাই, যেহেতু এটা সুপার নিউমেরি করার সুযোগ আমাদের নাই, সুতরাং আমাদের কিছু করারও নাই। উপরের পদ যখন ফাঁকা হবে, তীর্থের তাকের মধ্যে যে থাকে ঠিক তখন রিটায়ারমেন্টে যাবে। হ্যাঁ, অন্য কিছু তো প্রত্যাশা করাটা অন্যায়, এটা করাও না। তাহলে আমার নিজের গুলো তো আমার জন্য এইটাই করবে। তা করে তো এটা আমরা করতে চাই না। আইসিইউ বেডেরটা ঠিকই বলেছে, এই এক্সপিরিয়েন্সটা আমার গত সেপ্টেম্বরে আমার বাবার সময় হয়েছে। আমরা তিনটের কাকের মতো বসে আছি, কে একজন বেরোবে আমার বাবারে ঢোকাবে, ফ্যাক্ট। উনি যেটা বলেছেন একদম ফ্যাক্ট, চোখের সামনে এটা ঘটনাটা ঘটেছে। তো এরকম অবস্থা, কিন্তু প্রশাসন ক্যাডারে ওরা তৈরি মেরে নিয়ে নেয়, যা অবস্থা তাতে অনেক অনেক বেশি ওদের প্রমোশন বিভিন্ন সেক্টরে হচ্ছে। তারা প্রিভিলেজড যেহেতু, তো তাদের সঙ্গে আমরা কম্পেয়ারে যাই না, আমরা যেখানে আছি সেখানেই সন্তুষ্ট। তো আমরা সেটাই একটু দেখার চেষ্টা করি জ্যেষ্ঠতা বিধিমালা। এখানে আবার কিছু ঝামেলা আছে, যে পার্সিয়াল হয়, রিক্রুটমেন্ট হয়, যেটাকে ল্যাটারাল এন্ট্রি করে। হায়ার পদে ল্যাটারাল এন্ট্রির কোনো জায়গায় সুযোগ হয়, আমাদের বার্ডেও আছে সুযোগ। এবং অনেকে এটা হয়েছে যে কোয়ালিফাইড লোক যে আসেনি তা বলবো না, এসছে, কিন্তু কোয়ালিফাইড লোক যদি একজন আসে, লেস কোয়ালিফাইড লোক তার 3 গুণ আসে। কারণ লেস কোয়ালিফাইড লোকই কিন্তু ল্যাটারাল এন্ট্রির জন্য বেশি ফাইট করে। আর বাংলাদেশে যেহেতু একটা কালচার আছে, এই কি কালচার বলবো এটাকে, চাকরি নেওয়ার ক্ষেত্রে লবিং এর মামা খালু কালচার, ক্যাশেরও কালচার আছে, সেটাও অনেক সময় ঘটে। এরকম ঘটনার ক্ষেত্রে এটা হয়, এবং সেই ক্ষেত্রে আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত। আমার সামনে যখন একজন এসে বসে তখন আমি ক্ষতিগ্রস্ত হবো না? অবশ্যই ক্ষতিগ্রস্ত হবো। তো সেই বিষয়গুলো এখানে আছে। আবার অ্যাডহক ভিত্তিতে নিয়োগের একটা বিষয় আছে। অ্যাডহক ভিত্তিতে যারা নিয়োগ হয় তাদের যখন রেগুলার হয়, তাদের গ্রেডেশনটা কীভাবে এনশিওর করবে সেটার কথা বলা আছে। আবার আগে একটা অপশন ছিল, এখনও হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে, প্রকল্প থেকে যখন রেভিনিউতে আসে, শুনেছেন বোধহয় এটা, আগে প্রকল্পের আমরা নিজেরাই প্রজেক্ট থেকে আসে। তো এখানে একটা জিনিস ছিল যে প্রথমে যখন প্রজেক্টগুলো করা হতো আগে, তখন প্রজেক্ট ডকুমেন্টে একটা লাইন দিয়ে দিত যে প্রজেক্ট সমাপ্ত হওয়ার পরে এই প্রকল্পের যাবতীয় জনবল এবং সম্পদ রাজস্বতে স্থানান্তর হইবে, এই একটা লাইন।
এখন এটা ওই প্রতিষ্ঠানের সঙ্গে একবার হোক বা না হোক, কারণ প্রজেক্টের কালচার কিন্তু ডিফারেন্ট, প্রজেক্টের চাহিদা ডিফারেন্ট, প্রজেক্টের যারা কাজ করে তাদের এডুকেশন কোয়ালিফিকেশন ডিফারেন্ট হতে পারে। এখন এই ধরনের লোককে আমার আদৌ ওই যেই ডিপার্টমেন্টের প্রজেক্ট তার প্রয়োজন আছে কিনা, এটা একটা বার্ডেন না। এবং এটা সেই সময় দেখা গেছে যে এটা করে অনেক অযোগ্য লোক ঢুকে গেছে প্রতিষ্ঠানের মধ্যে, যেমন আমরা সাফার করছি, এখানে এখনো 7 জন আছে আমাদের। সিবিডিবি এর কথা শুনেছেন? সিবিডিবি প্রকল্পের থেকে এখানে 7 জন ঢুকেছে এবং কেস করে হাইকোর্ট করে বহু টাকা পয়সা খরচ করে এদিক ওদিক করে তারা কিন্তু ঢুকে গেছে, কিন্তু ওরা ওদেরকে আমরা ভালো কাজ করতে পারছি না স্টাফ লেভেলে। আরও একটা গ্রুপ ঢোকার জন্য রেডি হয়ে গেছে, মানে এটা আগে। তারপরে হাইকোর্ট একটা ইয়ে করে একটা ইনজাংশন জারি করে যে এখন থেকে আর প্রজেক্ট থেকে সরাসরি রেভিনিউতে আসার আর সুযোগ নাই। সম্ভবত 2010 বা 12-তে এটা বন্ধ করে দেওয়া হয়। তার আগের যারা আছে তারা তো কেস টেস করে রেখে দিচ্ছে, ওটাই চলছে এখনো সেটা চলছে। তো তাদের আমরা কিভাবে অবজার্ভ করতে হবে, তাদের গ্রেডেশন কিভাবে হবে সেটাও কিন্তু বলা আছে। 2011 সালে একটা সময় তাদের একটা আত্মীকরণ বিধিমালা হয়েছিল, সেটা বলা আছে। তো সেগুলো আমরা আলোপ করে আমরা সব শেষে পেনশন সহজীকরণ বিধিমালায় যাবো। সেশনটা একটু সময় বেশি লাগতে পারে আজকে, আমরা যদি আমি আলোচনা লম্বা করি তাহলে। এই কথাগুলো এখানে বলা আছে, যেটা আমরা একটু ক্লাসের প্রারম্ভে যেটা বললাম আর কি। প্রথমে 1970 সালে একটা অফিস স্মারক জারি করা হয়েছিল, মূলত এটাকে বেস করে পরবর্তী সবগুলো কিন্তু করা হয়েছে। মানে এই জ্যেষ্ঠতা যে সাধারণ বিধিমালা 70 সালকে ভিত্তি করে এখন পর্যন্ত কিছু মডিফাই হয়েছে, বাট এটা হচ্ছে বেসিক কাজটা এখানে হয়েছে। এখানে দেখেন এটা বলা হচ্ছে যে সরকারি কর্ম কমিশন, পিএসসির কথা বলেছে। পিএসসি যদি দুটো নিয়োগ বিজ্ঞপ্তি হয়, তাহলে আগের নিয়োগ বিজ্ঞপ্তির লোকজন যদি পরে জয়েন করে আর পরেরটা যদি আগে জয়েন করে, তারপরেও আগের নিয়োগপ্রাপ্ত পরে জয়েন করলেও তারা সিনিয়রিটি পাবে। এটা এখন ইমপ্লাইড, এটা হচ্ছে। আর পারস্পরিক জ্যেষ্ঠতা মেধা তালিকা, আপনাদের জ্যেষ্ঠতা কিভাবে নির্ধারণ করা হয়? মেধা তালিকা, ডেফিনেটলি মেধা তালিকা। আগে এইটা ঝামেলা ছিল, কোনো প্রতিষ্ঠান অ্যাকর্ডিং টু জয়নিং করতো। অ্যাকর্ডিং টু জয়নিং করলে যে প্রবলেমটা, ধরেন আমি 10 জন এডি নিব, সে এডি নিলাম 10 জন। এখন 10তম ব্যক্তি যিনি, উনি সবার আগে জয়েন করে বসে থাকলেন। আর যিনি প্রথম হলেন তিনি অন্য চাকরি করতেন, সেটা শুনে আসতে তার উনি লাস্ট ডেটে জয়েন করতেন। অ্যাকর্ডিং টু জয়নিং যদি আমি সিনিয়রিটি দিই, তাহলে কি হবে? লাস্ট ম্যান উইল বিকাম ফার্স্ট অ্যান্ড ফার্স্ট ম্যান উইল বিকাম লাস্ট। এটা কি হয়? কারণ অবশ্যই মেধার তো তারতম্য আছে, ডেফিনেটলি আছে। যে ফার্স্ট হয়, যে 10তম হয়, তার মানে তারতম্য থাকবে। এই জন্য এটা আমাদের এই বার্ডেও কিন্তু এই প্রবলেমটা ছিল। আমাদের প্রবলেমটা যেটা ছিল, দুটো অপশনে দেওয়া ছিল। প্রথম দেওয়া ছিল অ্যাকর্ডিং টু জয়নিং, পরের স্লটে দেওয়া ছিল অ্যাকর্ডিং টু মেরিট। এখন এক ডিজি এক রকমের সেটা প্র্যাকটিস করেছে, পরে এটা ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পরে মিনিস্ট্রিতে দেওয়া হয়, মিনিস্ট্রি তখন বলে যে না, যেহেতু পিএসসি এটা বলেছে, এখন থেকে অ্যাকর্ডিং টু জয়নিং। সে যেদিনই জয়েন করুক অ্যাকর্ডিং টু মেরিট, জয়নিং অ্যাকর্ডিং টু মেরিট তাদের গ্রেডুয়েশন লিস্ট করা হয়, জ্যেষ্ঠতা তালিকা। আমরা জয়নিংয়ের জন্য একটা 5 দিন ডেট দিয়ে দিই, সে যেদিনই জয়েন করুক না কেন তার মেরিট অনুযায়ী তার জ্যেষ্ঠতা সংরক্ষণ করা হবে। আর একজন যদি জয়েন করে তাহলে তো আর কোনো ঝামেলা নাই, তার আগেও নাই পিছেও নাই। সুতরাং উনি যেদিন জয়েন করবেন সেদিন থেকে তার জ্যেষ্ঠতাটা কাউন্ট হয়ে যাবে। এখানে যেটা বলছে তখনকার ক্ষেত্রে, যে এটা আমরা খুব বেশি যাব না, মানে অনেক সময় চাকরিটা খুব বেশি অর্গানাইজড হতে ছিল না। আমাদের সার্ভিসটা যখন পাকিস্তান থেকে বাংলাদেশে আসে, তখন আমাদের সিভিল সার্ভিস বলি বা নিজের সার্ভিস বলি খুব বেশি অর্গানাইজড হতে ছিল না। সিনিয়র কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা এর সাথে এসে এটাকে একটা ইউনিফর্ম স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করে। এবং আমাদের ক্যাডারটাকে ভেঙে কটা ক্যাডার করে জানেন? প্রথমে ক্যাডার কয়টা ছিল? প্রথমে 30টা ক্যাডার ছিল, 30টা ক্যাডার ছিল। করতে করতে ভাঙতে ভাঙতে এখন আবার বোধহয় ঠিকঠাক করে এখন কয়টা? 25টা, 26টা। ওই 25টা শুধু শুধু 25টা মাথায় আসছে আর কি, একটা বাদ দিয়ে। তো সেটা তো উনি এটা করেছিলেন। আর এটা বলছে যে একজন কর্মকর্তা অসাবধানতা বশত সুপারসিডেড হলে পরবর্তীতে যখন তিনি পদোন্নতির জন্য বিকৃত হবেন এবং অনুমোদিত হবেন, তখন
তিনি তার মূল ব্যাচের জ্যেষ্ঠতা অনুযায়ী জ্যেষ্ঠতা পাবেন। এটা কি? ধরেন একটা ডিপিসি বসলো, ডিপিসি মানে তো আমরা জানি কি, হ্যাঁ, ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি, ডিপিসি সঙ্গে। আজকে আমাদের বাড়ির একটা ডিপিসি হচ্ছে, আমরা আশা করছি 3 জন ডাইরেক্টর হবে, 3 জন জেডি হবে। এডিটে হচ্ছে না, কারণ গ্রেডেশন লিস্টে একটু ঝামেলা আছে, নাহলে ওরা আবার ডিডি হতে পারতো, কনজিকিউটিভ ভ্যাকেন্সি। কারণ ডাইরেক্টর যারা হবে তারা জয়েন্ট ডাইরেক্টর থেকে ডাইরেক্টর জয়েন করলে জয়েন্ট ডাইরেক্টরটা ফাঁকা হলো, এই ফাঁকা দেখে পরের 3 জনকে আবার জয়েন্ট ডাইরেক্টর করা হলো, ডিডি থেকে জেডি, ডিডি দিতে ফাঁকা হলো, হ্যাঁ, এডি থেকে আবার ওটা, এটা কনজিকিউটিভ ভ্যাকেন্সি বলে, মানে পর্যায়ক্রমে এটা আসে। ওরা জয়েন করবে, জয়েন্ট অ্যাকসেপ্ট হবে, তারপরে দিতে হবে, তারপরে এরকম সিস্টেম। এটা আবার অনেকেই দিতে চায় না। দিতে চায় না কেন? কারণ যত ডিপিসি বসবে তত অনারিয়াম পাওয়া যায়। একদিন এক সদস্য বলেই ফেলেছে যে আপনারা একসঙ্গে এতগুলো নিয়ে আসেন কেন, 3টে নিয়ে আসতেন। হ্যাঁ, আলাদা আলাদা করে, হ্যাঁ আলাদা আলাদা করে। কারণ আমি প্রায় 3টা ডিপিসিতে সরাসরি ইনভলভ ছিলাম একদম জয়েন্ট অ্যাডমিন থাকার সময়, এই জন্য আমি বিষয়গুলো জানি। আস্তে আস্তে বলেছে, তো এটি আসে, তখন বলছি ঠিক আছে পরের বার কি দেবো এটা, এরকম আর কি। এই অপশনটা এখানে আছে। এখানে ধরেন আপনাকে প্রমোশন দেওয়া হলো, প্রমোশনে যখন আপনার ডিপিসি হয় তার আগে আপনার একটা ওয়ার্কিং পেপার করতে হয়, এটা জানেন তো সবাই। ওয়ার্কিং পেপারের জন্য আপনার এসিআর, আপনার ওয়ার্কিং নেচার, এইটাকে আপনার একটা স্কেলে নেওয়া হয়। একটা ফরম্যাট আছে, ফরম্যাট পূরণ করবে, পূরণ করে আপনার এসিআর থেকে মার্কস আসবে, আপনার যে কার্যক্রম আছে সেখান থেকে মার্কস আসবে, যদি অন্যান্য কিছু অ্যাসাইনমেন্ট থাকে সেখান থেকে মার্কস এসে একটা স্কেলিং করবে, কোয়ালিফাই করলেন কিনা। এখন সে কাট অফ মার্কস হবে 60 আউট অফ 100। এখন 5 জনকে আমি প্রমোশন দিতে চাই, গ্রেডেশন লিস্টে যিনি প্রথম ব্যক্তি তিনি হয়তো কোনো রকমের 60 পেয়ে এটা কমপ্লাই করলেন, খেয়াল করেন আমার কথা। কিন্তু যিনি গ্রেডেশন লিস্টের 5ম ব্যক্তি তিনি সর্বোচ্চ নম্বর পেয়ে বসে আছেন, হয়তো 100-র মধ্যে উনি 90 পেয়ে গেছেন। প্রমোশন কমিটি বসলো, মিটিং হলো, তখন কি হবে? সেন্স ইউর অ্যাপ্লাই ইউর সেন্স, তখন কি হবে বলে? তাহলে মেধা কোথায় গেল? কি বলে না, এসিআর এর কথা এখানে আসবে না। নিম্ন পদে যে জ্যেষ্ঠতা আছে ঠিক একই জ্যেষ্ঠতা নিয়ে উপরে প্রমোশন হবে, মার্কস যে যতই পাক, সহজ কথা। তাহলে জ্যেষ্ঠতাটা গুরুত্ব দিতে আছে নিঃসন্দেহে। নিম্ন পদের জ্যেষ্ঠতাটা নিয়েই সে কিন্তু উচ্চতর পদে পদোন্নতি পাবে, এটা থাম। এখন কোনো কারণে যদি আপনি প্রমোশন থেকে বঞ্চিত হন, কোনো কারণে, অর্থাৎ এমন কোনো ডকুমেন্ট যেটা আপনি আপনার এখতিয়ার বহির্ভূত, আপনার কর্তৃপক্ষের ভুলের কারণে আপনার ওই বোর্ডে প্রমোশনটা হলো না, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হলেন না। তাহলে আরেকজনকে প্রমোশন দিয়ে দিবে তখন, যেটা আমার 5টা পদ, তাহলে আপনি ইয়ে হলেন, নিচে চলে আসলেন। পরবর্তী যদি এটা আপনার এখতিয়ার বহির্ভূত হয়, তাহলে পরবর্তী বোর্ড যখন আবার বসবে প্রমোশনের জন্য 6 মাস বা 1 বছর পর, তখন আপনাকে আবার প্রমোশনের জন্য যোগ্য বিবেচিত করবে এবং আপনাকে আপনার মূল ব্যাচ, অর্থাৎ যে ব্যাচে আপনার প্রমোশন হয়নি, হওয়ার কথা ছিল, ওই ব্যাচের সঙ্গে আপনার জ্যেষ্ঠতাটা সংরক্ষণ করা হবে। অর্থাৎ আপনার জ্যেষ্ঠতা যেখানে ছিল আপনি সেখানেই থাকবেন। এমন হয় না অনেক সময় আমি সাসপেনশনে থাকতে পারি, একটা মিথ্যা মামলা আমার নামে হতেই পারে না। অফিসে একটা জিনিস শুধু মনে রাখবেন, অফিসে সবাই আমরা কলিগ, আমরা কিন্তু খুব বন্ধু না। আপনাদের অনেক ভালো সম্পর্ক এখানে অনেকের মধ্যে আছে, কিন্তু এটা আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে। এই আমার 22 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, কেউ বলবে কিনা আমি জানি না, এবং নিজের জীবন থেকে নেওয়া থেকে বলছি না, আমার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে বলছি। আপনার খুব ভালো কলিগ হতে পারে, সে কিন্তু ভালো বন্ধু সে কখনোই হবে না। নেভার 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 এভার নেভার এভার। যে কোনো চাকরি, এবার আপনার
এখানে যে কোনো জবের কথাই বলছি আমি, কর্পোরেট কালচার তো আরো আরো জঘন্য জঘন্য কালচার। সরকারি চাকরিতে তো একটা একটা বাইন্ডিং থাকে, একটা 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 কন্ট্রোল মেকানিজম আছে, কর্পোরেট কালচার আরো বাজে। তাহলে এরকম যদি ঘটনা ঘটে থাকে বা আপনি ফৌজদারি মামলায় আসামি হয়ে গেলেন, বাড়িতে জমি জমা নিয়ে মারামারি হলো, আপনি হয়তো বাড়িতে গেছেন, প্রতিপক্ষ আপনার নাম ঢুকিয়ে দিল, তখন তো মুশকিল। ধরেন 5-10 বছর আপনার হবে না, বাট আপনি যখন ফিরে আসবেন, ফিরে এসে তখন আবার সবগুলো আপনি পাবেন। সেই বিষয়গুলো আমরা পরে এখানে কথা বলবো। আমি এই 1983-তে প্রথম একটা জ্যেষ্ঠতা বিধিমালা করে অর্গানাইজড হইতে, তখন ওই যে বিভিন্ন পদগুলো সংগঠিত করা ছিল না, সেটা সংগঠন করার কথা বলা হয়েছে। এটা আমরা যেহেতু এটা অনেক আগে, এটা নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না। যে ল্যাটারাল এন্ট্রির কথা বলা হচ্ছে, ল্যাটারাল এন্ট্রি পার্শ্ব প্রবেশ, যেটা পার্শ্ব প্রবেশ জয়েন করলে এবং প্রমোশন পেয়ে জয়েন করলো, সিনিয়র কি হবে? ধরো ল্যাটারাল এন্ট্রি আগে জয়েন করলো, প্রমোশন পেয়ে পরে জয়েন করলো একই পদে, তাহলে সিনিয়র কি হবে? এটা একটা ভ্যালিড প্রশ্ন। সিনিয়রিটি কে পাবে? আইডিয়া আছে? কেন হবে উনি সিনিয়র? উনি তো পরে জয়েন করেছে। প্রশ্ন 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 না বলে তো সলিউশন আসবে না। আপনি একটা ক্যালেন্ডার ইয়ার চিন্তা করেন, ক্যালেন্ডার ইয়ার 1 জানুয়ারি থেকে 30 ডিসেম্বর ধরি, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি আমি লিখলাম। 1 জানুয়ারি কিন্তু না, 1 জানুয়ারি, কালকে আমরা শুনলাম 1 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি স্যার, 1 জানুয়ারি তেতুমির হাই স্কুল, হ্যাঁ 1 ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি তেতুমির প্রাথমিক বিদ্যালয়। ম্যাডাম ওই বিসিএস হেলথের মধ্যে যেমন হচ্ছে 6 গ্রেড, ধরেন এটা একটা ক্যালেন্ডার ইয়ার, এদের সাথে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, তাই তো? একজন প্রমোশন নিয়োগ পেয়ে এমন সময় নিয়োগটা হলো, সে এই তারিখে জয়েন করলো, এটা হচ্ছে নিয়োগ, এটা হচ্ছে নিয়োগ, সরাসরি নিয়োগ। আর এটা হচ্ছে পদোন্নতি, পদোন্নতিতে এদিন জয়েন করলো। পদোন্নতি মাঝে কিন্তু 1 বছর নাই, তাহলে সিনিয়র কে হবে? কেন সিনিয়র হবে? বিধি কেন? এটা তো বলছি বিধি ঠিক আছে, কিন্তু কেন হলো? তা লজিক থাকতে হবে তো। না, এটা হচ্ছে যে ঠিকই আছে, কারণ আপনি আপনার চাকরির ধারাবাহিকতা মেনটেন করছেন, খেয়াল করেন বিষয়টা। আপনি আপনার চাকরির ধারাবাহিকতা মেনটেন করছেন, আর ও সরাসরি এসে জয়েন করছে, এবং আমাদের যে প্রচলিত বিধি এটা বলে দিয়েছে, এই সুযোগটা বিধি করে দিয়েছে, যেটা আপনি যেটা করে দিয়েছে। এই জন্য 1 বছর আগে জয়েন করলো, অর্থাৎ মাঝে 1টা বছর ডিস্টেন্স হলো, যিনি পদোন্নতির পদ, কিন্তু ডিসেম্বর যদি আবার 1 তারিখ হয়ে যায়, একদিন যদি চেঞ্জ, তাহলে কিন্তু একই ক্যালেন্ডার ইয়ারে হতে হবে, ওইটা মাথায় রাখতে হবে, একই ক্যালেন্ডারে হতে হবে, তবে এটা সম্ভব, মানে সিনিয়রিটি পাবে। তাও আপনার ভালো আইডিয়া আছে, অন্যরা এটা অনেক সময় বলতে পারেন, ওই কনফিউজ, ডাক্তারটা কনফিউজ করে ফেলে আমাদের ফাউন্ডেশন করছে। মেজরিটি বলে না স্যার, ওরা তো আগে জয়েন করতে হবে, সিনিয়র হবে। কারণ এই বিসিএস এর ওই ডক্টরদের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, ওদের অ্যানেস্থেসিয়াতে ল্যাটারাল এন্ট্রি আছে 6 গ্রেডের স্যার। 6 গ্রেড, এটা নিয়ে আমাদের মধ্যে চরম অসন্তোষ আছে। বুঝি কোয়ালিফাইড ক্যান্ডিডেট থাকার পরও যখন বাইরে থেকে নেয়, অসন্তুষ্ট থাকাই স্বাভাবিক। এটা 6 গ্রেডে ওদের এটা আছে, মারামারি হচ্ছে, ওদের অ্যাডাপ্ট নিয়েও মারামারি হচ্ছে, এখনো হচ্ছে। তাই তো হবে নিয়ম অনুযায়ী সেটাই। ওরা তো জাস্ট ওরা যেটা করেছে, এটা আপনাদের অনেক ডক্টর আছে এখানে, ওরা যেটা করেছে কোনো নিয়মের ধারেনি, মানে পলিটিক্যাল পাওয়ারটা এত বেশি ছিল তাদের, তারা পলিটিক্যালি সবকিছুকে বাইপাস করে দিচ্ছে, এবং তারা কনসালটেন্ট হয়ে গেছে, বড় বড় পদ হোল্ড করেছে, সবকিছু করেছে, কোনো নিয়মের তোয়াক্কা করেনি। সরকারে কিন্তু একদম প্রচলিত বিধি আছে, সরকারেরই করা বিধি আছে,
সেটা আমরা দেখব। তারপরে আছে নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী পদোন্নতি বিধি 2011 সালে এটা করা হয়েছে। এটাই আমাদের ফলো করতে হয়, এখন পর্যন্ত আমরা এটাই ফলো করি। যে কোনো প্রশ্ন দেখা দিলে এই বিধিমালাতে আমরা আসি। এই বিধিমালা মোটামুটি একই রকম। এই যে মেধা তালিকা থাকবে, তো উন্মুক্ত বিজ্ঞপ্তি দুটো হলে পরের বিজ্ঞপ্তি আগে জয়েন করলে আগের বিজ্ঞপ্তি পুরা সিনিয়রিটি পাবে, এখানেও সেটা বলা আছে। ওদের মেধা তালিকা, এখন দেখেন মেধা তালিকা যদি একই সমান হয়ে যায় সবাই, ধরেন 3 জন 4 জন একই নম্বর পেয়ে গেল, তখন তো আমার একজনকে তো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ করতে হবে। বয়স কেন হয়ে গেল? এসএসসি এবং এইচএসসি রেজাল্ট স্যার। না না না, এই কাছে জন্ম তারিখ সেম তো। ধরেন আমরা 5 জন নিতে চাই, কিন্তু 5 জনের মধ্যে এমন হয়ে গেল যে একটা মার্কে একই সমান মার্ক 3 জন পেয়ে গেল। 3 জন হয়ে গেছে আমরা একই সমান মার্ক, অর্থাৎ সেকেন্ড পজিশনে 3 জন হয়ে গেছে। তা 3 জন তো আমরা গ্রেডেশনে নিয়ে আসতে হবে, 3 জন তো আমি এক জায়গায় রাখতে পারবো না। তখন আমি কিভাবে করব? না, রোল তো কোনো ক্রাইটেরিয়া হবে না। প্রথম হবে বয়স, ফার্স্ট জন্ম তারিখ কার বেশি, যার বেশি সে প্রথম হবে, সিনিয়র হবে, ক্রমান্বয়ে ভাবে সাজিয়ে দেবে। এখন দেখা গেল 3 জনের বয়স একই হয়ে গেছে, তখন পাশের সন কোন পাশের সন সেটা গ্র্যাজুয়েশন। চাকরির জন্য যে যোগ্যতা চাওয়া হয়েছে, ন্যূনতম যোগ্যতা। থ্যাংক ইউ, এই একজন পেলাম একটা যেটা বলছেন, থ্যাংক ইউ। চাকরির জন্য যে যোগ্যতা চাওয়া হয়েছে, আমার যদি গ্র্যাজুয়েশন চাই, আমার গ্র্যাজুয়েশন, মাস্টার্স কিন্তু এখানে অ্যাপ্লিকেবল না, এটা আমার অ্যাডিশনাল ডিগ্রি। ন্যূনতম যোগ্যতাটা কে কবে অর্জন করেছে, আর সেটাও যদি মিলে যায় তখন কি হবে? তখন রেজাল্ট, তখন হবে রেজাল্ট তার এক হবে না, মার্কস এক হবে না, কম বেশি হবে না, কোথাও না কোথাও সেট হবে। আর কি এত তো যাওয়া লাগে না, মূলত বয়স দিয়ে হয়ে যায়। আর বয়স না হলো সেকেন্ড অপশন, এর বাইরে আর যেতে হয় না। আইদার এজ অর পাসিং ইয়ার, এই দুটোতেই মোটামুটি কভার করে নেয়। তারপরে এই যে দেখেন এখানে বলা সুন্দর করে, বিভিন্ন পদের সম্মানিত জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রেণীর প্রারম্ভিক পদে নিয়মিত যোগদানের তারিখের ভিত্তিতে সম্মানিত জ্যেষ্ঠতা নির্ধারিত হয়েছে। একটা পরে বলতে কি, কোন একটি নির্দিষ্ট পঞ্জিকা বৎসরে নিয়মিত ভিত্তিতে ধারাবাহিক উচ্চতর পদে পদোন্নতি কর্মকর্তা ওই কর্মচারী বা কর্মচারীগণ ওই পঞ্জিকা বৎসরে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীর উপর জ্যেষ্ঠতা পাইবেন। এইটাই সেটা, এই নন ক্যাডার এই বিধিতে স্পষ্ট করে বলে দিচ্ছে। এবং এটা নিয়ে আর কেউ যদি বলে যে না আমি আগে জয়েন করেছি আমি সিনিয়র হবো, এটা ভ্যালিড হবে না, একদম এক কথা। আর এই বিধি তাকে এই সুযোগটা দেয়নি। আমাদের এইখানে দেখেন যেটা আমরা বলছিলাম যে কোনো কর্মকর্তা বা কর্মচারী বিভাগীয় মামলার অভিযোগ হইতে অব্যাহতি পাইলে এবং উক্ত মামলায় দোষী সাব্যস্ত না হইলে বা দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়েরকৃত মামলা অথবা ফৌজদারি মামলার অভিযোগ হইতে অব্যাহতি পাইলে পদ শূন্য থাকার সাপেক্ষে তিনি পরবর্তী পদে পদোন্নতির জন্য বিবেচিত হইবেন এবং এরূপ পদোন্নতির জন্য ক্ষেত্রে তিনি ধারণাগত জ্যেষ্ঠতা পাইবেন। অর্থাৎ যদি 10 বছর পরে আপনি বেতনের খালাস হয়ে আসেন, আপনাকে পদ শূন্য থাকার সাপেক্ষে আপনাকে প্রমোশন দিবে এবং আপনাকে জ্যেষ্ঠতা দেবে, এবং এই জ্যেষ্ঠতার নাম হচ্ছে ধারণাগত জ্যেষ্ঠতা। আপনি জ্যেষ্ঠতাটা পাবেন, এবং শুধু জ্যেষ্ঠতাই পাবেন না, যেহেতু এটা আপনার দায়ী ছিল না, সেহেতু আপনি এই 10 বছরের এরিয়ার সব পাবেন। আপনি তো সাসপেনশনে হলে আমরা পরপোষ ভাতা পেয়ে থাকি, এখন যখন হবে তখন আপনি বোনাস সহ এরিয়ার পাবেন। বোনাস কিন্তু এরিয়ার হয় না, আপনারা জানেন। রেগুলার চাকরিতে বোনাস যদি কোনো মিস হয় আপনি কিন্তু এরিয়ার পাবেন না, এইখানে আপনি বোনাস এরিয়ার পাবেন। প্রত্যেক বছর স্কেল ফিক্সেশন করে এসে উইথ বোনাস বাদ বাকি টাকা জানিয়েছেন সেটা মাইনাস করে পুরো টাকা আপনাকে দিবে, এবং পরবর্তীতে আপনি প্রমোশন পাবেন এবং ধারণাগত জ্যেষ্ঠতা পাবেন। কিন্তু একটা সমস্যা থাকে যে 10 বছর সাসপেনশনে থাকা একটা মানসিক যন্ত্রণা, এই যন্ত্রণা টাকা দিয়ে তো বিচার করা যাবে না, টাকা দিয়ে বিচার করার কোনো সুযোগ নেই। আর এখানে যেটা
যেটা বলছে যে কোনো কারণে আমার 4 জন প্রমোশন দেওয়ার কথা ছিল, কিন্তু বোর্ড 5 জনকে প্রমোশন দিয়ে দিয়েছে। দেখেন, আমার প্রমোশন দেওয়ার কথা ছিল 4 জন, বোর্ড 5 জনকে প্রমোশন দিয়ে দিয়েছে। পঞ্চম ব্যক্তি কিন্তু প্রমোশন পদে জয়েন করবে, কিন্তু উনি সিনিয়রিটি মেনটেন করতে পারবেন, ক্লেম করতে পারবেন না ওই পদে। উনি সিনিয়রিটি ক্লেম করবেন যখন রেগুলার সময় অনুযায়ী, রেগুলারলি যখন তার পদোন্নতির সময় আসবে, ওই যখন বোর্ড বসবে, ওই বোর্ডের যে যারা জয়েন করবে তাদের সঙ্গে সে সিনিয়রিটি ক্লেম করবে। আদারওয়াইজ সে জয়েন করে ফেলবে, কিন্তু সিনিয়রিটি ক্লেম করতে পারবে। আরেকটা জিনিস মনে রাখবেন, এক পদ থেকে আরেক পদে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট বয়স থাকতে হবে, এবং স্কেল প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বয়স আছে। আপনি যখন প্রমোশন পাবেন, এক স্কেল থেকে আরেক স্কেলে যাবেন, ওই স্কেল প্রাপ্তি আপনার হয়তো রিকুইজিট কোয়ালিফিকেশন হয়ে গেছে, লেন্থ অফ সার্ভিস আপনার শেষ ওই পদের জন্য, কিন্তু স্কেলের জন্য আপনার লেন্থ অফ সার্ভিস নাও হবে। যেমন ব্যাংকে ঘটনাটা বেশি ঘটে, যারা সিনিয়র লেভেলে জয়েন করে, আইটিতে যারা জয়েন করেছিল, সরাসরি ওরা সিস্টেম অ্যানালিস্ট হিসেবে জয়েন করেছে, মানে হায়ার পোস্টে। আমার পরিচিত একজন আমার জুনিয়র, সে যখন ডিজিএম হয় বেতন পায় এজিএম, ডিজিএম হওয়ার পরে বেতন পেয়ে যাবে। সে আমাকে জিজ্ঞেস করলো যে আমি এখন কি করতে পারি। তখন আমার এখানে একজন অ্যাকাউন্টস অফিসার ছিল, সে খুব ভালো অ্যাকাউন্টস জানতো, আইন কানুন বুঝতো। তখন সে বললো যে না, সে পাবে না, যতদিন না তার এই ধরেন 6 বছর হতো ম্যাথ, 6 বছর পূর্ণ না হবে ততদিন সে ডিজিএম এর বেতন পাবে। এবং সে ডিজিএম যখন জিএম যখন হবে, একইভাবে যদি ওই জিএম এর শর্ত সে পূরণ করছে, চাকরির শর্ত পূরণ করছে, কিন্তু স্কেলের শর্ত সে পূরণ করে না, সে তখন ডিজিএম এর বেতন পাবে, জিএম এর বেতন পাবে না, যতক্ষণ না ওই শর্তটা পূরণ না হবে ইয়ার। এটা কিন্তু ইয়েতে বলা আছে, আমরা যখন এই প্রভিডেন্ট মামলা করছি সেখানে আমরা বলে দিয়েছি যে এই পদ থেকে এই পদে যেতে তার লেন্থ অফ সার্ভিস কত হতে হবে, আমরা এটা মেনশন করে দিচ্ছি যে এই পদ থেকে ওই পদে প্রমোশন দিতে হবে, স্কেল যেহেতু চেঞ্জ হচ্ছে ওই লেন্থ অফ সার্ভিসটাকে মেনটেন করতে হবে, নাহলে স্কেলটা দেওয়া যাবে। তো একটা সময় একটা ইন্টার রিলেটেড। তারপরে কি আছে, এটা তো ঠিকই আছে, উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে বলে একজন কর্মকর্তা যেদিন যদি নিয়োগ হয়, একজন হলে তার কোনো সমস্যা নেই, উনি যেদিন জয়েন করবেন সেদিন থেকে তার সিনিয়রিটি কাউন্ট করবেন উনি, কোনো সমস্যা নেই। আর বিভাগীয় পদোন্নতিতে বলছি যে উচ্চতর বেতন স্কেলের পদে পদোন্নতির ক্ষেত্রে পদোন্নতি কমিটি বা সিলেকশন কমিশন কর্তৃক পূর্ব তারিখ, এই যে এটা যেটা বলছে, নিয়োগ বিজ্ঞপ্তি যেমন 2টা আছে, আগেরটা সিনিয়র হবে, এখানেও তাই। ডিপিসি যদি পরপর 2টা একই পদের জন্য বসে, কোনো কারণে যদি প্রথম ডিপিসি রেজুলেশন পাস হতে দেরি হয়, কার্যবিবরণী পাস হতে দেরি হয়, হতে পারে, কিন্তু দ্বিতীয়টা দ্রুত হয়ে যাবে, দ্বিতীয়টা আগে জয়েন করে ফেলবে, তাই তোরা আবার জুনিয়র হয়ে যাবে একই পদে, কিন্তু না, তা হবে না। প্রথম ডিপিসির কার্যপত্র পরে পাস হয়ে এরা পরে জয়েন করলো, ওরা সিনিয়র, ওই বিজ্ঞপ্তির মতো ওপেন সার্কুলারে যেমন ওই একই সিস্টেম এটা মেনটেন করতে হবে। এইখানে বলা আছে এটা যে পদোন্নতিতে কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি অসাবধানতাবশত প্রথমবার বিবেচনাতে বাদ পড়ে, তাহলে পরবর্তীতে সে পদোন্নতির জন্য বিবেচনায় আসবে এবং তাকে সিনিয়রিটি দিতে হবে। মূল ব্যাচের সহিত জ্যেষ্ঠতা বলা আছে, তার মূল ব্যাচের সহিত সংগ্রহণ করতে হবে, স্পষ্ট করে বলে দেওয়া আছে। কারণ জ্যেষ্ঠতা তারা বুঝছে যে জ্যেষ্ঠতা কিন্তু সব জায়গায় মেনটেন করতে হয়, জ্যেষ্ঠতা মেনটেন না করলেই কিন্তু ওই সার্ভিসে গন্ডগোল লেগে যায়। মাস্ট আমি কেসে করে দিতে পারি যে আমার কোনো কিচ্ছু নাই, আমার কোনো ক্লেম নাই, আমার কোনো ডিপি নাই, তাহলে আমাকে কেন জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হবে, আমি কেস করব। আর একবার কেস করা মানে মোটামুটি 10 বছর সবাই হ্যাং হয়ে যাবে। তারপরে কি বলছে, এই যে যেটা আমি আগে বলছিলাম, দেখেন যদি অনেকগুলো হয় তাহলে অনুমোদন করে পদোন্নতি পদে তাদের জ্যেষ্ঠতা নিম্ন পদের জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হবে। নিম্ন পদে মানে আপনি এখন যে পদে আছেন সেই পদের জ্যেষ্ঠতা ঠিক এই পদেই জ্যেষ্ঠতা নিয়ে আপনি উপরে উঠবেন, একদম স্পষ্ট। আর এই যে বয়স নিয়ে জটিলতা কি হবে, এই যে বয়স একই হলে সেই ক্ষেত্রে শিক্ষাগত নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এটি নির্ধারিত বলা আছে, অর্থাৎ আপনার রিকুইজিট কোয়ালিফিকেশন যেটা সেইটা ওর শিক্ষা বর্ষের ভিত্তিতে এটা আপনাকে নির্ধারণ করতে হবে। অ্যাডহক, যেটা অ্যাডহক যদিও আপনাদের আছে কিনা আমি জানি না, এখন নাই।
অ্যাডহকের নিয়োগ হতে পারে, সরকার ইমার্জেন্সি ভিত্তিতে অ্যাডহক নিয়োগ করতে পারে। অ্যাডহক নিয়োগ হতে পারে, অ্যাডহক নিয়োগের যারা পার্মানেন্ট হবে তাদের একটা শর্ত ফিল আপ করতে হবে, যেমন তাদের চাকরি পার্মানেন্ট হতে হবে, পার্মানেন্ট হচ্ছে চাকরির কন্টিনিউশন থাকতে হবে। অর্থাৎ আমি একবার ছেড়ে দিলাম, একবার জয়েন করলাম, ছেড়ে দিলাম, তা হবে না। একদম কন্টিনিউয়াস থাকতে হবে চাকরি। হ্যাঁ, পার্থক্য আছে। ওরা ল্যাটারাল এন্ট্রি, এটা ল্যাটারাল এন্ট্রি না, এটা এন্ট্রি পদে অ্যাডহক ভিত্তিতে এসছে, রেগুলার সার্কুলারের ভিত্তিতে আসে। কিন্তু সার্কুলার ভিত্তিতে না আসার পরে তাদের গুরুত্ব বিবেচনা করে তাদেরকে ইনকাডারমেন্ট করা হয় বা আত্মীকরণ করা হয়। ইনকাডারমেন্ট আমি নাও বলতে পারি, ক্যাডারের বাইরেও এটা হতে পারে। আমি আত্মীকরণ করবো, মানে আমি এটাকে আত্মীকরণ হলে আত্মীয়করণ করা বলি। অ্যাডহক বিষয় হচ্ছে কোনো একটা জরুরি সার্ভিস মোকাবিলার জন্য কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারী নিয়োগ করা। যেমন এই যে অ্যাডহক নিয়োগ হলো, তখন যে প্যান্ডামিকের সময় এটা অ্যাডহক নিয়োগ হলো ডাক্তারকে, বা ডাক্তার ইমার্জেন্সি শর্ট আছে, বিসিএস দিতে অনেক সময় লেগে যাচ্ছে, 2 বছর 3 বছর আমার সার্ভিস ব্যাহত হচ্ছে, আমি অ্যাডহকে নিয়ে নিলাম। অ্যাডহক স্পেশাল হলে অ্যাডহক নেই, অ্যাডহক আছে, স্বাস্থ্য কার্ডের অ্যাডহক আছে, অ্যাডহক আছে, অ্যাডহক নিতেই পারে, অ্যাডহকের আছে, এবং ইউনিভার্সিটি বলতে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ করে না, না না না, একদম নিজেরা করে, পিএসসি এখানে নাই। কিন্তু অ্যাডহক থেকে আপনি রেভিনিউতে নিতে পারবেন, প্রপার চ্যানেল মেনটেন করে যেটা করতে হবে আপনাকে, ওদের সার্ভিসের ধারাবাহিকতা থাকতে হবে প্রথম, এবং ওদের মেধা তালিকা থাকতে হবে, গ্রেডেশন লিস্ট থাকতে হবে, পুরো থাকতে হবে। এবং যখন আপনি ওদের আত্মীকরণ করলেন, ও যে পদ আত্মীকরণ করলেন সেই পদের সর্বনিম্ন যিনি আছেন তার নিচ থেকে ওদের গ্রেডেশন লিস্ট, সেটা খেয়াল করেন। এখানে ধরেন এডি পদেই বার্ডে আমরা আত্মীয়করণ করলাম 5 জন, এখন বার্ডের এডি পদে যে সর্বনিম্ন পদে যিনি আছেন, মানে সর্বনিম্নে যিনি আছেন তার নিচ থেকে তাদের আত্মীয়করণ হবে। চাকরি কিন্তু তারা 5 বছর করে ফেলেছে, আর সেটা কিন্তু হবে না, নিচ থেকে কাউন্ট হবে। তাদের সার্ভিস কাউন্ট হবে কি জন্য? এই সার্ভিস কাউন্ট হবে জ্যেষ্ঠতার জন্য না, এই সার্ভিস কাউন্ট হবে পেনশন কাল গণনা করার জন্য। সার্ভিস কাল কেন গণনা হবে? কারণ আমি যদি 10 বছর এটাকে চাকরি করার পরে যদি পেনশনে যাই, আমি যদি আত্মীকরণ হই, তাহলে তো আমার 25 বছর চাকরি পূর্ণ নাও হতে পারে, আমি ফুল পেনশন নাও পেতে পারি। ওই পেনশন প্রাপ্তির সুবিধার্থে ওই চাকরিটা গণনা করা হয়, কিন্তু জ্যেষ্ঠতার জন্য চাকরি গণনা করা হবে। জ্যেষ্ঠতার জন্য গণনা করতে জ্যেষ্ঠতা হয়ে গেল, এই জন্য জ্যেষ্ঠতার জন্য গণনা করা, জ্যেষ্ঠতার জন্য গণনা করতেই পারে, কিন্তু সে বেতনও বেশি পেতে পারে, স্কেলিফিকেশন হতে পারে, এটাও সমস্যা নেই। আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এডির চেয়ে বেশি বেতন পায়, তার মানে কি সে এডি, কেউ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এসে সে ইনক্লাস অফিসার, কিন্তু গ্র্যাজুয়েশনে সে নিচেই থাকে, বেতন বেশি পেলে। বেতন দিয়ে কিন্তু জ্যেষ্ঠতাকে নির্ধারণ করার সুযোগ নেই। অনেকে এটা বলে যে আমি তো বেতন বেশি পাই, কিন্তু বেতন দিয়ে জ্যেষ্ঠতা নির্ধারণ করা যাবে না। জ্যেষ্ঠতা নির্ধারণ হবে পদে জ্যেষ্ঠতা নির্ধারণ হবে। এই কথাগুলো এখানে বলা আছে, যেটা আমরা বললাম জ্যেষ্ঠতা কিভাবে নিতে হবে, সেখানে বলা আছে চাকরি নিয়মিত করে থাকতে হবে, তাদের মেধা তালিকা থাকতে হবে, সব কিছু থাকতে হবে। এবং দেখেন 3-এ একটা কথা বলা আছে যে একই তারিখে অ্যাডহক ভিত্তিক নিযুক্ত কর্মচারী সহ অন্যান্য কর্মচারী একই পদে নিয়মিত নিযুক্ত হলে উক্ত অন্য কর্মচারী অ্যাডহক ভিত্তিতে নিযুক্ত কর্মচারী এবং নিয়মিতকরণকৃত কর্মচারীদের উপর জ্যেষ্ঠতা পাইবেন। অর্থাৎ যদি নতুনভাবে নিয়োগও হয়, উনি জ্যেষ্ঠতা পাবেন, উনি পাবেন। তার মানে ওদের নিজেই রাখছে, কারণ এটা তাদের যে আত্মীয়করণ হচ্ছে, এটা তো অনেক বড় বিষয়, এটা তো তারা প্রিভিলেজড, তারা কম্পিটিটিভ পরীক্ষায় আসেনি, তারা এগুলো ফেস করেনি, তারা স্বেচ্ছায় চাকরি চলে এসছে। অ্যাডহক ভিত্তিতে নর্মালিতে যেটা হয় যে মুখ চেনা আত্মীয় স্বজনদেরকে অ্যাডহকে নিয়োগ দেয় পরবর্তীতে ঢোকায় দেওয়ার জন্য। না 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 না, অ্যাডহক পিএসসি না, অধিদপ্তর নিতে পারে, অধিদপ্তর নিতে পারে। হ্যাঁ, এবং এদের কিভাবে চাকরি গণনা করে সেটা যেটা বললাম, এতে সেটা বলা আছে। যদি ক্যাডার যদি হয়, তাহলে এই যে ক্যাডারের সর্বশেষ ব্যাচের কর্মকর্তাদের নিম্নে নিয়মিতকরণদের জ্যেষ্ঠতার অবস্থান নেবে, স্পষ্ট করে বলে দেওয়া হয়। কিন্তু স্বাস্থ্য যেটা হচ্ছিল, ওদের সবাইকে সিনিয়র বানিয়ে দিয়েছে, কনসালটেন্ট বানিয়ে দিয়েছে, ভালো ভালো পজিশন একবার পুরা অধিদপ্তর ওদের নিয়ন্ত্রণে ছিল।
পুরো স্বাস্থ্য অধিদপ্তর ওদের নিয়ন্ত্রণে ছিল। এখন তারা একটু সব ডিসকার্ড করেছে, না এটা করতেই হবে। এখন তো টাকা চাইতে পারে যে তুমি যে বেশি বেতন পাচ্ছ সেটা ফেরত দাও, চাক বিধি বহির্ভূতভাবে নিশ্চয় এটা, এটা কিন্তু এখন হয়তো বলবে না। পেনশনে যখন যাবে তখন কিন্তু এই ক্যালকুলেশন আসবে, পেঁয়াজ তখন বাদ দেয়, এখন কিচ্ছু বলবে না। কিন্তু পেনশনের সময় সরকারি নিয়ম হলো আপনাকে 1 টাকা বেশিও দিতে দিবে না, সরকার 1 টাকা কমও আপনাকে দিবে না। এটা মারাত্মক জিনিস, নিবেই না এটা। না সুযোগ নেই, তো সহজ নেই। আচ্ছা, আর এইটা আমরা এখন আর উন্নয়ন প্রকল্প থেকে এটা নিয়ে আমরা আলোচনা করবো না, কারণ এটার প্রয়োজন নেই, মোটামুটি অলমোস্ট সেম। আমরা এখন চলে যাবো যে এইখানে চলে যাবো, একটু বেশি সময় লাগবে আজকে, আমরা এটা শেষ করে দেবো। এটা হ্যাঁ, পেনশন সহজীকরণ বিধিমালা আদেশ 2020, এটা চমৎকার একটা আদেশ। এখন আমরা দেখবো টাইম বাউন্ড। আগে পেনশন নিয়ে অনেক জটিলতা আমরা শুনেছি, অনেকের অভিজ্ঞতাও আছে। পেনশন একটা সিনেমা আছে, তো দেখেছেন? দেখেছেন? থ্যাংক ইউ, একজন পাইলাম। এখানে দেখাইছে কে? ক্লিপ কে ছিল অভিনয়, কে মনে আছে? নাটক না, সিনেমা আছে, একটা সিনেমা আছে ফুল, আনোয়ার হোসেন, ববিতা এরা অভিনয় করেছে। সিনেমাটা আমি সিনেমা হলে দেখেছি, আজকে গিয়ে দেখতে হবে। ফুল সিনেমা পেনশন নিয়ে। পেনশন না, ছবির নামই পেনশন। দুঃখের সিনেমাই হবে স্যার। হ্যাঁ ডেফিনেটলি, আনোয়ার হোসেন যেহেতু ছিল সামাজিক অ্যাকশন। তারপরে ধরেন পেনশন নিয়ে আমি গ্রামে যেহেতু একটা ভালো সময় আমার কেটেছে, আমার চাচা আমার পুরো ফ্যামিলিতে অনেক টিচার আছে, আমি আমার প্রাইমারি টিচার ছিল, হাই স্কুলের টিচার, তাদের অবস্থা দেখেছি। তখন রাস্তাঘাট ভালো ছিল না, সকালবেলা পেনশন যখন পিআরএল এ, তখন তো এলপিআর ছিল, এলপিআর যখন সকালবেলা গরম ভাত খেয়ে উপজেলা যে থানা যেহেতু ওখান থেকে ফিরতো, মানে ঘুরতে 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 অবস্থা খারাপ। কারণ প্রাইমারি শিক্ষকরা তখন তো তার বেসিক কত, বেতন কত, কিচ্ছু জানতো না। এই বড় বাবুরা ঘোরাইতো, এই করতো, এবং শেষে অনেক লোক দেখা গেছে পেনশন পাইনি, মারা গেছে। আর তখন একটা বাজে ট্রেন্ড ছিল যে পেনশনে যাওয়া মানে হাতে হারিকেন, একটা ছাতা আর একটা জায়নামাজ ধরাই দিল মানে জীবন শেষ, আর লাঠি একটা ধরাই দিল, যেটা আগে ছিল, এখন এটা নাই। বাট এইটা আমি বিগত গভর্নমেন্টকে অ্যাপ্রিসিয়েট করি, একটা চমৎকার কাজের জন্য। চমৎকার একটা কাজ হয়েছে, এটা ফুললি এক্সিকিউট হচ্ছে, এবং এখন অনেক বেশি। যেমন আমার এখানে আর পেনশনের জন্য লোক আসে না, কিন্তু আগে মাসের 4-5 তারিখে বয়স্ক লোকজন ধরে ধরে নিয়ে আসছে, এখন কিন্তু কেউ আসে না, সব টাকা কিন্তু অটোমেটিক্যালি চলে যায়। এটা আমরা এখন দেখব। প্রথমে বলছে যে কল্যাণ কর্মকর্তা নিয়োগ করতে হবে, প্রথম কাজ। প্রত্যেকটা অফিসে একটা কল্যাণ কর্মকর্তা থাকবে, তার কাজই হবে পরবর্তী বছরে কারা কারা পেনশনে যাবে তাদের হিসাবটা করা। এবং এইটা কল্যাণ কর্মকর্তা শুধু করলে হবে না, অর্থ মন্ত্রণালয়কে জানাতে হবে, কারণ অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি তার লিঙ্ক থাকে। এইটা একটা ভালো পদক্ষেপ, এটা একটা ভালো পদক্ষেপ যে সরাসরি একটা ডেস্ক থেকে কাজগুলো হবে, কল্যাণ কর্মকর্তা বলা হচ্ছে। তারপরে যেটা আছে, আপনার এই কাজগুলো করতে হবে, চাকরি বৃত্তান্ত আপনার রেডি করতে হবে। আর আইবাস প্লাস প্লাস হওয়াতে এখন আরো সুবিধা হয়ে গেছে, সব জায়গাগুলো এক জায়গায় হয়ে গেছে, এবং এখানে আপনার চাকরির সব বৃত্তান্ত থাকে, কোথায় কি আছে, আপনি কদিন ছুটি নিয়েছেন না নিয়েছেন, আপনার নামে কোনো ডিপি আছে কিনা, কোনো অডিট করতে আছে কিনা, এভরিথিং এখানে থাকে। সার্ভিস আপ টু ডেট করে নিতে হবে। এবং পেনশনে যখন যাবেন, যখন পিআরএল যাবেন, তখন আপনার পুরো সার্ভিস জার্নিটাকে রিচেক করা হবে আবার, কোথাও কোনো ফল্ট আছে কিনা, স্কেলে কোনো ঘাটতি আছে কিনা, আপনাকে সরকার কম দিল কিনা, আপনি সরকার থেকে বেশি নিলেন কিনা, সবগুলো চেক করে দেখবে, আপনার পুরো সার্ভিস জার্নিটাকে দেখবে ওরা, সবগুলো করবে ওরা। এবং এই যে এলপিসি যেটা বলা হচ্ছে, এলপিসি গেজেটেড কর্মকর্তাদের জন্য এলপিসি ছিল চাকরির মূল জিনিস। যখন এই আইবাস প্লাস প্লাস ছিল না, যখন ছিল না, কি বলে ওদের ডাটাবেস ছিল না, তখন একটা এলপিসির মধ্যে সব লেখা থাকে, তার পুরো চাকরিটাই ছিল এলপিসির। এবং এখন যেটা বলা হচ্ছে, যদি কেউ প্রমোশন বদলি হয়ে যায়, ইলেকট্রনিক্যালি 3 দিনের মধ্যে এলপিসি সেই স্টেশনে চলে যাবে। যদিও এখনো যাচ্ছে না, একটা পর্যায়ে অবশ্যই যাবে। এবং এখন এলপিসিতে যেটা সিল মারে, নাম জানেন না সিলের নাম কি? লোহার একটা সিল, অ্যাম্বুশ।
অ্যাম্বুশ সিল মেরে নিয়ে যেতে হয়। এই অ্যাম্বুশ সিল আবার অ্যাকাউন্টস অফিসার তারা স্টিল আলমারির মধ্যে ভরে ঢুকায় রাখে, কেউ যেন এটা ইউজ করতে না, অ্যাবিউজ করতে না পারে। এটা কিন্তু খুব রিস্কি আইটেম। অ্যাম্বুশ সিলে কি থাকে? একটা শাপলা থাকে না, রাষ্ট্রীয় একটা সিল থাকে, রাষ্ট্রীয় সিল, খুবই গুরুত্বপূর্ণ সিল। তারপরে এটা হয়ে গেল, এই সব কাগজগুলো তারা রেডি করবে, কে কখন যাবে না যাবে রেডি করার পরে যে কাজটা শুরু হচ্ছে, যে অডিট রিপোর্টের কথা বলা হচ্ছে। অডিটটা হচ্ছে কি, যদি ব্যক্তি অডিট হয়, এটা মনে রাখতে হবে। অডিট দুই রকম হতে পারে, একটা হচ্ছে বিভাগীয় অডিট, মানে ডিপার্টমেন্টাল অডিট, আপনি অ্যাজ এ ম্যানেজার আপনি কাজ করছেন, অফিসিয়াল অডিট হতে পারে। আর এমন কিছু ইস্যু হতে পারে যে আপনি ব্যক্তি অডিটে পড়ে যেতে পারেন, ওই অডিটের রিপোর্ট এখানে আসবে। আগে কিন্তু এটা ছিল, অডিট থাকা মানে আপনার আর পেনশন হবে না। অডিট এখন কিন্তু সেটা আর বলছে না, এখন বলছে আপনার যত যাই থাক না কেন আপনাকে 80% দিয়ে দিতে হবে। এই বিধিমালায় সেটা বলছে 80% দিয়ে দিতে হবে। আর যে রেস্ট 20% থাকবে সেখান দিয়ে আপনার অডিট আপত্তি যদি টাকা দিতে হয় সেখান থেকে দিবেন, অন্য কোনো দেনা পাওয়া যাবে সেটা দিবেন, যদি না হয় প্রয়োজনে প্রতি মাসে মাসে যে পেনশন পাবেন সেখান থেকে কর্তন করে অ্যাডজাস্ট করা হবে, কিন্তু 80% আপনাকে দিয়ে দিতে হবে। এটা একটা বড় পদক্ষেপ। এই শুরু হলো আমাদের এখান থেকে শুরু হবে। ইএলপিসি বলে, এক্সপেক্টেড লাস্ট পে সার্টিফিকেট, ইএলপিসি সংক্ষেপে। এটা 11 মাস পূর্বে জারি করতে হয়। কেন? ক্যালকুলেশনের জন্য, ক্যালকুলেশন করতে হবে। এখনো এটা ফুললি এক্সিকিউট হয়নি। যখন ফুললি এক্সিকিউট হবে তখন যে বছর আপনি পিআরএল এ যাবেন, ঠিক তার 11 মাস পূর্বে আপনার ইএলপিসি জারি করবে। কারণ ইএলপিসি জারি করলে আপনার ইনক্রিমেন্ট একটা বিষয় আছে, পিআরএল এ যাওয়ার আগে একটা ইনক্রিমেন্ট হবে, আপনি পাবেন, আবার ওই দিন যে পিআরএল একটা ইনক্রিমেন্ট হবে আপনার। কারণ ইনক্রিমেন্ট আপনার যদি বেসিক আমি না জানি, আপনি টাকা ক্যালকুলেশন করতে পারবো না, কত টাকা আপনি পাবেন, আপনার ছুটি নগদায়ন কত হবে, ক্যালকুলেশন করতে হবে না। এই জন্য ইএলপিসি জারি করতে হবে আগে। তারপরেও জারি করতে হবে, আমরা অনেকে লাস্ট স্কেলে বসে আছি, আমিও লাস্ট স্কেলে বসে আছি। আমি যদি প্রমোশন নাও পাই, এই পদে যদি আমি রিটায়ারমেন্টে যাই, আমার জন্য এটা জারি করতে হবে। এটা প্রসেস, অফিসিয়াল রুল মেনটেন করতে হবে। কিন্তু এটার অবস্থা পরিবর্তন তো হবে, আগে যেটা ছিল না, এখন না সেটা সবাই লাস্ট স্কেলে আটকায় গেল, আর কেউ যেতে পারছে না। এবং এখানে আপনার ছুটি, ভবিষ্যৎ তহবিল সব লিপিবদ্ধ করা থাকবে, যে আপনার ছুটি কতদিন পাওনা আছে, আপনার জিপিএফ এর টাকা কত আছে, সব। তাহলে 11 মাস গেল। এরপরে বলছি ইএলপিসি যখন পেয়ে গেলেন, ইএলপিসি প্রাপ্তির 1 মাসের মধ্যে আপনি অবসর ছুটিতে লাম গ্র্যান্ড আমরা বলি, ছুটি নগদায়ন যেটাকে আমরা বলি, ভবিষ্যৎ তহবিল স্থিতি, পেনশন মঞ্জুর আবেদন নির্ধারিত ফর্মে যথাযথ কর্তৃপক্ষ জমা দেবেন। ইএলপিসি জারি হয়ে গেল তার 1 মাসের মধ্যে, তাহলে আপনার এর জন্য একটা আবেদন ফর্ম আছে, সেই ফর্মে সব লিপিবদ্ধ করে আপনি পেনশন মঞ্জুরের জন্য জমা দিবেন আপনার সংশ্লিষ্ট দপ্তরে। দপ্তর কি করবে, এই পেনশন আবেদন প্রাপ্তির 5 মাসের মধ্যে, অর্থাৎ তাহলে 11 মাস পূর্বে আমার কি হলো, ইএলপিসি জারি হলো, পরবর্তী 1 মাসের মধ্যে আপনি অ্যাপ্লাই করার পরে কি হলো, 5 মাস প্রশাসনিক মন্ত্রণালয় বা আপনার ওই দপ্তর এটা পুরো যাচাই বাছাই করে দেখবে, আপনার পুরো সার্ভিস নেড়ে কেটে দেখবে, ফাইল দেখবে, পার্সোনাল ফাইল দেখবে, কোথাও কিছু আছে কিনা, জাস্ট একটা অফিসিয়াল প্রসেস, তারা এটা মেনটেন করবে, এটা করলো। এবং 3 বছরের রেকর্ড দেখবে, ইনিশিয়েট বেশি করে দেখবে লাস্ট 3 ইয়ার্সের রেকর্ড। এখানে এসিআর এর কোনো মূল্য নাই, ভ্যালু নেই। এসিআর যদি কেউ নেগেটিভ দিয়ে রাখে, মাইনাস দিয়ে রাখে, যদি অসৎ আচরণের কথা বলে, তাও কোনো সমস্যা নেই। এসিআর এখানে ভ্যালুলেস। সবগুলো দেখবো না দাবি প্রত্যয়ন পত্র দেবে। আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন না দাবি প্রত্যয়ন পত্র দিতে হয়, যে আপনার কাছে কোনো দেনা পাওনা নাই। তারপরেও অ্যাপ্লিকেশনে লিখতে হয়, যদি কোনো দেনা পাওনা থাকে আমি আমার পেনশন থেকে সেটা কর্তন করবো, আমাকে দেওয়ার জন্য অনুরোধ করা হবে। এটাও আমরা বলি, থাকতেই পারে, আমার আনসিন থাকতেই পারে, যেটা আমার নলেজে নেই। তারপরে কি হলো, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রশাসনিক কর্তৃপক্ষ 3 মাসের মধ্যে, 5 মাস দেখবে, পরবর্তী 3 মাসের মধ্যে সরকারি কর্মচারী অবসর ছুটি নগদায়ন পেনশন মঞ্জুরি যোগ্যপদ জারি করবে, অর্থাৎ অর্ডারটা ইস্যু হবে। পরবর্তী 3 মাসে অর্ডার ইস্যু করবে, কারণ এটা 1 বছরের টাইম স্প্যানে করা আছে লাস্ট ইয়ার। পরবর্তী 3 মাসের মধ্যে অর্ডার জারি হয়ে গেল। আচ্ছা, অর্ডার জারি করার পরে কি হবে, পেনশন পেমেন্ট অর্ডার, পিপিও সংক্ষেপে বলে,
পিপিও পেনশন পেমেন্ট অর্ডারের জন্য অর্ডার তো হলো, কিন্তু এটা এখন পিপিও জারি করার জন্য আরেকটা তাকে অ্যাপ্লাই করতে হবে। এই প্রশাসনিক হিসাবকে জমা প্রেরণ করবে। এটা যে হিসাব রক্ষণ অফিসে আপনি পেনশন নিতে চান সেখানে আপনি প্রেরণ করবেন পিপিও এর জন্য, পেনশন পেমেন্ট অর্ডার। এবং এইখানে একটা কথা বলা আছে, আপনি পিআরএল চলাকালীন সময়ে সর্বোচ্চ 6 মাস জিপিএফে টাকা জমা দিতে পারবেন। সর্বোচ্চ কয় মাস? 6 মাস। 6 মাস, 1 বছর কিন্তু না। আবার আপনি না চাইলে আপনি বলে দিবেন যেদিন আপনার পিআরএল শুরু হবে সেদিন আপনি জিপিএফ টাকা তুলে দিতে পারবেন, যে আমি 6 মাস জিপিএফ কন্টিনিউ করবো না, আপনি তুলে দিতে পারবেন। আমাদের এখানে হচ্ছে কেউ কেউ রাখছে, কেউ তুলে দিচ্ছে জিপিএফ টাকা, যেটা আমি রাখবো না, আমি 6 মাস রাখবো। আবার কেউ হচ্ছে না আমি 6 মাস রাখবো, কারণ বেনিফিট একটু বেশি পাওয়া যায় এই জন্য। সর্বোচ্চ 6 মাস পর্যন্ত করা যায়। আচ্ছা, তারপরে এই যে ছুটি নবজন কত মাসের হবে? 18 মাস। যখন আপনারা প্রমোশন পাবেন, থার্ড গ্রেডে যাবেন বা সেকেন্ড গ্রেডে যাবেন, ওই যে লাস্ট বেসিকে যখন যাবেন তার 18 গুণ টাকা পাবেন যদি আপনার ছুটি থাকে। পরিচিত ছুটি যদি থাকে, ছুটি ক্যালকুলেশন আছে 11/1, 12/1, অর্ধগড় আর গড়, পূর্ণগড়। এই ছুটির হিসাব ক্যালকুলেশন করে যদি ছুটি পাওনা থাকে তবে আপনি পাবেন। ছুটি যদি কম থাকে তাহলে প্রপোর্শনালি আপনার টাকা কমে আসবে, না দিবে না, কম দিবে, কিন্তু কম পাবে না। তো চেষ্টা করবো আমরা যেন ছুটিটা আমাদের থাকে, একদম এক্সট্রিম না হলে। ছুটি আমরা নর্মালি কেউ নষ্ট করি না, মানে একান্ত প্রয়োজন ছাড়া ছুটি আমরা সাধারণত আনলিভ নিয়ম অনেক সময় প্রয়োজনে নিতে হয়। আচ্ছা, গেল। না, ওইটা আলাদা একটা গণনা সিস্টেম আছে। যখন আপনার এর ছুটিবিধি ক্লাস হয়েছে না, ছুটিবিধিতে তো বলা আছে যখন করবে, যখন অ্যাপ্লিকেশন হবে তখন আপনি কত ছুটি নিয়েছেন আপনার ওয়ার্কিং ডে ক্যালকুলেশন করে বের করবে, ডে বের করবে, ডে বের করে তারপর 11 হচ্ছে 38 জমা হয়, তখন ওইভাবে একটা বের করে হিসাব করবে। আমি আমার কাছে আমি নিতাম এক সময় ছুটিটা, আমি এক্সারসাইজই করাতাম, একটা ইমাজিনারি একটা প্রবলেম দিতাম, যেমন এটা এখন ছুটি বের করে, নিজের ছুটি নিজে বের করে, এই প্রবলেম অনুযায়ী হয়ে যেত সুন্দর করে। এটা বলেছে যে ওই কাগজপত্র যে প্রাপ্তি আমি পেলাম, পেনশন মঞ্জুরির কাগজপত্র প্রাপ্তি 10 কর্মদিবসের মধ্যে পিপিও জারি করতে হবে। অর্থাৎ আমি ওই যে ইএলপিসি পেয়ে গেলাম, তারপরে পেনশন মঞ্জুরি অর্ডার পেয়ে গেলাম, অর্ডার পাওয়ার পরে কি করলাম, 10 দিনের মধ্যে আমি কোথায় জমা দেবো? হিসাব রক্ষণ অফিসে জমা দেবো, যেখানে পেনশন পেতে চাই। ওর কাজ হচ্ছে উইদিন 10 ডেজ আপনার পেনশন পেমেন্ট অর্ডার জারি করে দেবে। পেনশন পেমেন্ট অর্ডার উইদিন 10 ডেজ জারি করে দেবে, 10 দিন মাত্র। এবং চূড়ান্ত অবসর গ্রহণের পর আপনার পারিবারিক যে মাসিক ভুল আছে, পেনশন ইএফটির মাধ্যমে তার আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এখন কিন্তু ইএফটির মাধ্যমে চলে যাচ্ছে, এখানে নাই। আমাদের একটা পেনশনারও নেই। আপনি দেখেন সোনালী ব্যাংকের এরপরে একটা বারান্দা করা আছে কিন্তু ভিতর দিকে দেখেন, এটা কিন্তু পেনশনারদের জন্য কাউন্টার। আমি নিজে দেখেছি, পেনশনার ওখানে দাঁড়াতো, এদিকে কাউন্টার করতো, ওখান থেকে টাকা নিয়ে চলে যেত। এখানে আসতো, এখানে ওই যে একটা বই আছে, এই বইয়ের নাম কি? ডি হাফ, নাম বোধহয় শুনেননি কখনো? ডি হাফ পেনশন বইটা আছে না, ওটার নাম হচ্ছে ডি হাফ, ডিসবার্সার হাফ। লাল, নীল, হলুদ বিভিন্ন কালারের থাকে। এই প্রথম আমিও শুনি নাই, আমাকে নিয়ে গেছে যে ডি হাফে সাইন করতে হবে। ডি হাফ কি জিনিস? স্যার এটা পেনশনের এইটা। তো বইটা দেখলাম যে ডি হাফ, ডিসবার্সার হাফ আসবে এখানে, এটা আছে। আচ্ছা, তারপরে এইখানে দেখেন এই যে 2-11-তে বলা হচ্ছে, যদি আপনার না দাবি বা কোনো দাবি থেকে থাকে, যাই থাকুক না কেন, আনুতোষিকের 70-80% আপনাকে দিয়ে দিতে হবে, যেটা আমি বললাম। এটা কিন্তু অর্ডার, এটা কিন্তু বিধি, এটা আটকাতে পারবে না। আপনি বলবেন যে ভাই আমার পাওনা থাকতে পারে, যা পারে তা থাক, তুমি আমাকে 80% দিয়ে দাও, এই বিধি ওরা দিতে বাধ্য। তারপরে এই যে 12তে বলছে ইনক্রিমেন্ট, আমাদের আবুল মাল আব্দুল মুহিত যেটা করে গেছেন, আগে তো 100% নিয়ে চলে যেত সবাই, উনি এসে আটকে এখন 50% করে দিয়েছে টোটাল যেটা। হ্যাঁ হ্যাঁ, আপনি যে টোটাল টাকাটা হবে হিসাব করে গণনা করে, সেই টাকার অর্ধেক 50% আপনাকে দিয়ে দিবে এককালে, আর অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে থেকে যাবে। এটা আপনি মান্থলি পেনশন পাবেন, ওটা পেনশন, মাসিক পেনশন হিসাবে।
ওইটা পাবেন। এটা উইন উইন সিচুয়েশন দুই পক্ষেরই আছে। যদি আমি চাকরি শেষ করে 30-40 বছর বাঁচি তাহলে সরকারের লস, নিঃসন্দেহে সরকারের লস। কিন্তু এমন যদি হয় যে আমি চাকরি থেকে রিটায়ারমেন্টে গেলাম, 1 বছর পরে আমি মারা গেলাম, 6 মাস পরে আমার ওয়াইফ মারা গেল, আমারটাই যদি বলি তাহলে সরকারের লাভ, অনেক টাকা থেকে যাবে তো সরকারের কাছে, অনেক টাকা থেকে যাবে। সুতরাং এটা দুটোই উইন উইন সিচুয়েশন। তবে একটা ভালো উদ্যোগ, কারণ আমরা যারা স্যালারিড পার্সন, যারা চাকরিজীবী, চাকরি শেষ করে যে ব্যবসা বাণিজ্য আর করতে পারি না, এই টাকাটা থার্ড পার্টি নষ্ট করে ফেলে। থার্ড পার্টি মানে বুঝতে যাচ্ছি কি, ওয়ারিশ যারা, এরা কিন্তু নষ্ট করে। সো অ্যাটলিস্ট পেনশন থাকলে ওদের জন্য বড় মুখাপেক্ষি না হতে হবে। এই জন্য আমি আমার বাচ্চাদের বলছি যে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি কাউকে কিছু দিতে পারবো না। আমি এবং আমার বাবারও বলে রাখছিলাম যে আপনি কোনোদিন জমি জমা কাউকে রেজিস্ট্রি করে দেন। আব্বা বারবারই বলছে আমি জীবিত থেকে সব দিয়ে যাবো। আমি বলছি না, হবে না, আপনার অবর্তমানে এগুলো হবে, কিন্তু আপনি জীবিত থাকা অবস্থায় আপনি দিয়ে যাবেন। কারণটা হলো কি, যখন নিজের সম্পদ না থাকে নিজের মধ্যে হীনমন্যতা কাজ করে। আপনি নিজে কেয়ার করেন, পকেটে টাকা না থাকলে আপনার মন সেদিন খারাপ থাকবে, মাস্ট। একবারে এটা আমার সবার নির্বিশেষ খারাপ থাকে। সুতরাং এটা হীনমন্যতা যেন আমার না হয়। তারপরে আরেকটা সুযোগ সরকার দিয়েছে, আগে যারা 100% নিয়ে চলে গেছে তাদের 15 বছর পার হয়ে গেলে তারা আবার সেই পেনশনে রেজিস্ট্রেট হচ্ছে। এই একটা সুযোগ গভর্নমেন্ট তাদেরকে দিয়েছে। গভর্নমেন্ট তো কাইন্ড এনাফ যে আমি 100% নিয়ে চলে গেলাম, আবার তাদেরকে পেনশনে রেজিস্ট্রেট করা হলো। ওই বেসিক অনুযায়ী তারা পাবে, ওই সময় যেটা ছিল সেই সময় অনুযায়ী তারা পাবে, বাট তারা আবার কোনো পেনশনে পাবে। এবং উনি যদি মারা যান, উনি যাকে নমিনি করে রেখেছেন, হাজবেন্ড যদি মারা যায় তাহলে ওয়াইফ মারা গেলে হাজবেন্ড পাবে, বাট আবার পেনশন পাওয়া শুরু করবে 15 বছর পর। এবং আরেকটা সুবিধা আছে, যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ কোনো বেবি থাকে কারো, বাবা মা দুজনে মারা গেল, ওই বেবি যতদিন জীবিত থাকবে ততদিন ফুল পেনশন পাবে। ততদিন সে যদি অন্য কোনো চাকরি বাকরি না করে থাকে, অনেক ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে যারা চাকরি করতে পারে, আপনারা করতে পারেন, যারা পারে না তাদের জন্য এটা আজীবন পাবে এবং সমহারে পাবে। মানে ও ছেলে বলে যে কম পাবে বা মেয়ে বলে কম পাবে তা কিন্তু না, সমান। বিয়ে করার পর্যন্ত না, না, ফিজিক্যালি চ্যালেঞ্জ পাবে, আমৃত্যু পাবে, আমৃত্যু একদম। মানে আমি বাংলায় কি বলবো, ফিজিক্যালি চ্যালেঞ্জকে বাংলায় প্রতিবন্ধী। স্যার ও মনে হয় এটা বুঝিয়ে দিয়েছিল, ধরেন স্যার আমি বিয়ে মানে আমি মরে গেলাম, আমার বউ পাওয়া শুরু করলো, 6 বছর পরে সে আবার বিয়ে করে ফেললো স্যার। না তাহলে হবে না, ওটা আলাদা, ওটা আলাদা, ওটা আলাদা। এটা কিন্তু উভয় পক্ষের জন্য সুপ্রযোজ্য, এটা হবে না যে আমি স্বামী মারা গেল ওয়াইফ আরেকটা বিয়ে করলো পাবে। এমনও যদি হয় যে ওয়াইফ মারা গেল আমি হাজবেন্ড আমি পাচ্ছি, আমি আরেকটা বিয়ে করলে তাই পাবো না। বোথ সাইড, এটা এক সাইড না। পরকে তো আনরেজিস্টার্ড সেফ রিলেশনশিপ আর কি। হ্যাঁ, এর মধ্যে মাসিক পেনশনের সঙ্গে আমাদের চিকিৎসা বা উৎসবতা সব থাকবে, সব থাকবে। জিনিসটা সুন্দর, জাস্ট আমি একটু সময় নিচ্ছি যে জাস্ট একটু গল্পের মতো করে বলে যাওয়ার জন্য। ভালো, এটা এই যে প্রতিবন্ধী সচেতনতা বলা আছে, এই ক্ষেত্রে যেটা করতে হবে যে ওকে সমাজসেবার একটা রেজিস্ট্রেশন থাকতে হবে, সমাজসেবার কাজ এটা, এবং সেই ক্ষেত্রে ডাক্তারদের সার্টিফিকেট লাগে। সে যে প্রতিবন্ধী এটা ইয়ে করবে কি, নির্ধারণ করবে কি, আগে ডাক্তারের সার্টিফিকেটের প্রেক্ষিতে করবে সমাজসেবা, তাদের রেজিস্ট্রেশন দেবে, এটা করে নিতে হবে, এইটুকু। এই যে পারিবারিক পেনশনের অবসর গ্রহণের পর তারিখ হতে মোট 15 বছরের মেয়াদকাল পূর্তির কোনো সময় অবসর থাকলে উক্ত অবসর সময়ের জন্য অবিবাহিতা, এই যে আপনার কথা আসছে, বিধবা, তালাকপ্রাপ্ত কন্যা সময় নির্বিশেষে পারিবারিক পেনশন প্রাপ্ত করবেন সর্বোচ্চ 15 বছর পর্যন্ত। যদি এরকম থাকে, অবিবাহিত, তালাকপ্রাপ্ত এরা যদি থাকে, উনি সর্বোচ্চ 15 বছর পর্যন্ত হতে পারে, তার আগে হবে না, তারপরে আর হবে না। আর এই যে এখানে বলছে যে একজন সরকারি কর্মচারী অবসর গ্রহণ করে মৃত্যুবরণ করলে তিনি জীবিত থাকা অবস্থায় যে হারে পেনশন প্রাপ্ত হতেন, তাহার মৃত্যুর পর তাহার পরিবার মনোনীত উত্তরাধিকারী একই হারে পারিবারিক পেনশন প্রাপ্য হয়ে যাবে। আইদার সেটা ওয়াইফ হতে পারে, আইদার সেটা ফিজিক্যালি চ্যালেঞ্জ ছেলে বা মেয়ে হতে পারে। যে এইখানে দেখেন, যখন কেউ মারা যায় এই পেনশনের অর্ডার কিন্তু আর জারি করার দরকার নেই,
শুধু নামটা চেঞ্জ হয়ে যাবে। ডেথ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করবে যে আমার স্বামী মারা গেছে আমি নিতে চাই, বা আমার ওয়াইফ মারা গেছে আমি নিতে চাই। একটা অফিসিয়াল ফর্মালিটিস লাগে, আমাদের এখানে আমরা করি যে একটা অফিসিয়াল ফর্মালিটিস করে আমরা ডিজির অনুমোদন নিয়ে জাস্ট নামটা ট্রান্সফার করি, পেনশনে ট্রান্সফার হয়ে যায়। তার স্বামী হলো ওয়াইফ, ওয়াইফের নাম পাশে এইটুকু। আর জরুরি ভিত্তিতে পেনশন, আমরা অ্যাক্সিডেন্টাল ডেথ যদি কারো হয়ে যায়, এমন হতে পারে না যে অ্যাক্সিডেন্টে কেউ মারা গেল চাকরিরত অবস্থায়, বা অন্য কোনো কারণে হয়ে গেল, বা মেন্টালি ডিসেবল হয়ে গেল, এরকম যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় কারো, তাহলে সব বাদ 1 মাসের মধ্যে সব কাজ শেষ করতে হবে এবং 10 দিনের মধ্যে পেনশন জারি করে দিতে হবে। অর্থাৎ 1 মাস 10 দিনের মধ্যে যাবতীয় কাজ শেষ করতে হবে যদি অ্যাক্সিডেন্টাল ডেথ কারো হয়। কিন্তু আমাদের চাকরির সীমা হবে 5 বছর, অ্যাটলিস্ট 5 বছর আপনাকে চাকরি করতে হবে। আরেকটা প্রধান শর্ত হলো চাকরি পার্মানেন্ট, এই দুটোর সাথে কমপ্লাই করতে হবে। তাহলে অ্যাক্সিডেন্টাল ডেথ 5 বছর পরেও যদি কেউ মারা যায় তার পরিবার পেনশন পাবে, পার্সেন্টেজে কম পাবে বাট পেনশন পাবে। আর এখানে বার্ষিক গোপনীয় প্রয়োজন আর প্রয়োজন নেই, একটুও লাগবে। আর এইগুলো আমরা আর বলবো না, দরকার নেই, এটা বলা দরকার। এই যে পিপিও বলা হয়েছে, এই যে ডিসবার্সের কথা বলা হয়েছে, ডিসবার্সের হাফ। ডিসবার্সের হাফটা হচ্ছে যে পেনশন বই যেটা বলে, এখানে তার যাবতীয় কিছু লেখা থাকে, তার চাকরি উত্তরাধিকার কে না কখন জয়েন করলো, তার জন্ম তারিখ থেকে শুরু করে ছবি সব লাগানো থাকে, প্রোফাইলটা পুরো দেওয়া থাকে এই বইটার। পেনশন দেখেছেন তো সবাই, সব দেখে ওইটাই সেটা। এবং ভালো বাঁধানো বলে দেওয়া আছে একদম, বাঁধানো সুযোগ, বাঁধানো মোলার দিতে হবে। আর এটা হচ্ছে পেনশনের ইয়ে, যদি 5 বছর হয় তাহলে আপনি 21% পাবেন। স্ল্যাবটা হচ্ছে এটা। আগে ছিল 10 বছর, কিন্তু আগে ছিল 10 বছর, এখন কিন্তু সেটাই বলা হচ্ছে 5 বছর। 5 বছর করে করে চলে আসবে এইভাবে। পার্সেন্টেজটা পাশে দিয়ে দিচ্ছে, কত পার্সেন্ট পাবে টাকা। আবার যদি ভগ্নাংশ থাকে তাহলে 5-এর বেশি হলে পূর্ণ হয়ে যাবে, 5-এর কম হলে একেবারে পূর্ণতা পাবে, যেটা হয় ভগ্নাংশের যে নিয়ম। এই 20 বছর হলে এত। আমাদের চাকরি কিন্তু আগে যে এনপিসি গুলো ছিল, ন্যাশনাল পেমেন্ট পে স্কেল কমিশন বা ন্যাশনাল পে কমিশন, এনপিসি সংক্ষেপে বলে, প্রত্যেকটাই পে কমিশনে কিন্তু 20 বছরের স্বেচ্ছায় রিটায়ারমেন্টের কথা সাজেস্ট করা ছিল, কিন্তু গভর্নমেন্টটা আজ পর্যন্ত অ্যাকসেপ্ট করে। গভর্নমেন্ট ধারণা হচ্ছে 20 বছর পরে একজন অফিসার সে ব্রাইট হয়, সে এক্সপিরিয়েন্সড হয় এবং তখন সে কিছু দিতে পারে। এই জন্য 20 বছর পর্যন্ত সে করে 25 বছর এই সীমাবদ্ধ আছে। এখন আমাদের তো লাইফ এক্সপিরিয়েন্স বেড়ে গেছে, 25 বছর পরে সবাই কিন্তু মোটামুটি ফিট থাকে। আমাদের যত কলিগ যাচ্ছে আজ থেকে 10-12 বছর আগে গেছে, কিন্তু তারা এখনো সুন্দর। আর এই 25 বছর হলে আগে ছিল 80%, এখন হচ্ছে কত সেটা 90%। 10% বেড়েছে, 10% বেড়েছে, 80 থেকে 90, আগে ছিল 80%। আর ওই হিসাবটা হচ্ছে বেসিকের কত পার্সেন্ট, 80%। তার হ্যাঁ, থ্যাংক ইউ, 90% এর 50% হবে আপনার মান্থলি পেনশন। ওটা মান্থলি পেনশন। ধরেন আমার স্কেল যদি 50,000 টাকা হয় ধরলাম, তাহলে আমার মাসিক পেনশন কত হবে? 50-এর 90% কত? 45-এর অর্ধেক কত? 22.5। আমার মাসিক পেনশন হবে 22.5। প্রতি মাসে পাবে মান্থলি পেনশন। আর ওইটা হচ্ছে বেসিক, যে লাস্ট বেসিক, সেটাতে আপনার কত টাকা দিয়ে 50% কত দিয়ে গুণ করবেন? 1 ইনটু কত টাকা? 230 না বেশি? 230। তো গুণ করে দেখেন কত টাকা, তত টাকা আপনি পাবেন। ওর অর্ধেক আপনি রেখে যাবেন, ওর অর্ধেক আপনি ফুল পেনশন নিয়ে নেবেন। আমি তো সেটা আমরা বলছি হিউজ, ওটা অনেক টাকা, কিন্তু ওই টাকা দেখেন ফ্লাট হবে না। তবে শেষ, আমাদের ক্লাস শেষ। আমাদের বাড়ি একটা চমৎকার প্র্যাকটিস আছে, এটা দীর্ঘদিনের, বলে আমি শেষ করবো। আমাদের মালি হোক আর এডিজি হোক, যেই রিটায়ারমেন্ট যাক না কেন, যেদিন তার লাস্ট ওয়ার্কিং ডে, ওই দিন আমরা লামগ্রেন টাকাটা দিয়ে দিই। ওই দিন মাস্ট, এটা আজ পর্যন্ত ডাক্তার ঘটে। খুবই ভালো একটা উদ্যোগ, এটা আমরা কন্টিনিউ করেছি, আগের আমার যারা ছিল তারা কন্টিনিউ করেছে এবং সেটা এখনো কন্টিনিউ হচ্ছে। এবং ওই দিন যদি বাগান মালিও হয়, সিকিউরিটিও যদি হয়, তাকেও নিয়ে এসে বসিয়ে মিষ্টি খাইয়ে
একদম হাতে চেক দিয়ে ছবি তুলে যদি আত্মীয় স্বজনকেও নিয়ে আসে, ছেলেমেয়েদের নিয়ে আসে, ওদেরকে দিয়ে টাকাটা বোঝাই দিয়ে মিষ্টি টেকে তাকে আমরা বিদায় দিই ফুল টুল দিয়ে। এই পার্টি একটা চমৎকার প্র্যাকটিস এখন ওরা চালু আছে এবং আজ পর্যন্ত আমি শুনিনি যে পেনশনের জন্য কেউ এখানে হারা যাচ্ছে। আমার 22 বছর আমি শুনি। কি বলে স্যার এই টপিকের বাইরে গভর্নমেন্ট অফিসার হিসেবে আমরা কোনো লোন কি পাবো প্র্যাকটিক্যালি? লোন হাউস লোন পাবেন, প্র্যাকটিক্যালি আসলে পাওয়া যায় স্যার? পাওয়া যায়, তবে অনেক হ্যাসেল আছে এখন। এই যে হাউস বিল্ডিং যে লোনের কথা যে বলা হয়েছে, এখন ওই অর্ডারে আপনাদের নাম আছে কিনা সেটা আগে দেখতে হবে। যেমন আমাদের নাম নাই, আমরা সকল অটোনমি বডিগুলো আমাদের বাদ দিয়ে দিচ্ছি। ওই অর্ডারটা দেখতে হবে, অর্ডারে আপনারা আছেন কিনা। হ্যাঁ, না না, নাম দিয়ে দেবো না। এখন স্যার কত টাকা দেবে আসলে? কিসের ভিত্তিতে? এটা ডিপেন্ড করবে আপনি কি চাচ্ছেন। আপনি যদি ফ্ল্যাট কেনেন, ফ্ল্যাটের যে দাম সেইভাবে আপনাকে একটা রেশিও, ফুল টাকা তো দেয় না, এটা পার্সিয়াল একটা অ্যামাউন্ট, ভালো একটা অ্যামাউন্ট দেয়। সর্বোচ্চ কত পাওয়া যায়? এটা বলা মুশকিল। আপনি কি নিচ্ছেন, আপনার বেসিকের উপর ডিপেন্ড করবে। এটা বেসিক ওটাই ওই নীতিমালা আছে, এটাই নীতিমালা আছে।